শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচনের পর সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্য পাল্টা বক্তব্যে সরব হয়ে উঠেছে জাতীয় সংসদ। 12 মার্চ থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিভিন্ন সময় বা বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যদের যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরা হচ্ছে। বিভিন্ন দাবিতে এ পর্যন্ত দুইবার ওয়াকআউটও করেছে বিরোধী দল। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জোরালো আলোচনা চলছে। সংবিধান সংসদ পরিষদ আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়ায় সর্বশেষ ওয়াকআউট করে বিরোধী দল গতকাল, এবং এতেও ক্ষান্ত হননি। আগামী শনিবার দাবি আদায়ে রাজধানীতে বিক্ষোভের ডাকও দিয়েছে 11 দলীয় জোট। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। সংসদ ছেড়ে রাজপথে কেন, এমন প্রশ্ন উঠেছে জনমনে। আবারও কি রাজপথ উত্তাল হতে যাচ্ছে? পুরনো পথে কি হাঁটছে বিরোধী দল, এমন প্রশ্ন উঠছে। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি আজকে জাতীয় সংসদ ও রাজনীতির মাঠ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন যিনি প্রায় 3 মাস পর কারাভোগ করে 14 মার্চ মুক্ত হয়েছেন। গত বছরের 14 ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আহ, আহ, এই সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে বা নিয়ে যাওয়া হয়, পরে গ্রেফতার দেখানো হয়। এমন একজন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর, তার সাথে কথা বলবো। তিনি আছেন আমাদের সাথে। পুরো অনুষ্ঠান আমাদের সাথে আপনারা নিশ্চয়ই থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। একটু যেতে চাই আলোচনায়। জনাব আনিস আলমগীর, কেমন আছেন? আছি, ভালো আছি। একটু আপনার জেল জীবন যাবো নাকি আসলে আমাদের রাজনীতি নিয়ে যাবো আগে? আপনার ইচ্ছে। আমি প্রথমে জাতীয় সংসদের রাজনীতির মাঠ যেহেতু আমার আজকের বিষয়, একটু যেতে চাই যে আপনাকে বলছিলাম যে 12 মার্চ যে সংসদ অধিবেশন শুরু হলো, সেই অধিবেশনে পাল্টা যুক্তি চলছে, এবং সেই সাথে যদি বলে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই বা কেউ সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংসদ পরিষদ কমিটি, আর বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদ সভা আহ্বান, এই বিষয়টি নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে। শেষ পর্যন্ত রাজনীতি একেবারে রাজপথে নামার ঘোষণা দিয়ে দিয়েছে যদি বলি বিরোধী দল। আগামী শনিবার তারা বিক্ষোভের ডাক দিয়েছে রাজধানীর সম্মত বাইতুল মোকাররমে। কি দেখছেন আসলে? আমরা কি সেই পুরনো পথে হাঁটছি? সংসদে কেন আমরা শেষ করতে পারছি না এই সমস্যার সমাধান, বা সমস্যার সমাধান করতে না পারার পেছনের কারণটাও কি? আমি তো কোনো তাদের মধ্যে বড় ধরনের কোনো বিরোধ দেখছি না। সবাই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় হুম, এবং জুলাই যে অঙ্গীকারগুলো করেছিল সেটা করতে চায়। এখন তারা একটা বাড়তি কি চায়? সেটা হচ্ছে বিষয়। অঙ্গীকার এবং এটা কিভাবে এখন পালন করবে সে ওয়ে নিয়ে তাদের মধ্যে বিতর্ক। তারা একজন বলছে সংস্কার, একজন বলছে সংশোধন। সংস্কার আর সংশোধনের মধ্যে কী এমন পার্থক্য আছে? যেহেতু ৭২-এর সংবিধান তো আর ফেলে দেওয়ার কথা কেউ বলছে না। যে এটা এই সংবিধান বাদ দিয়ে আমরা নতুন একটা সংবিধান তৈরি করব, এটা তো ছিল না। এটা তো ডক্টর ইউনূসের যে কারিগররা প্রথমে চিন্তা করেছিল, পরে দেখলো যে না, এটা ঠিক খায় না মানুষ। হুম, তখন আবার চিন্তা করলো যে সংস্কারের কি এই জিনিসগুলো আমরা করব। প্রধানমন্ত্রীর মেয়াদ এতদিন থাকবে, রাষ্ট্রপতিকে এই করব সেই করব, যা কিছু আছে। এদের প্রধান যে কনসার্ন যেটা ছিল সেটা হচ্ছে যে জুলাইতে তারা যে পাল্টা হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল, যে তাদেরকে যে হত্যা করেছিল, প্রায় ২,০০০-এর মতো শহীদ হয়েছে, তাই না? হুম, তো এই যে তাদেরকেও যে তারাও যে কোনো হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল সেটা থেকে রেহাই পাওয়া এবং এটাকে ওই মানে ইনডেমনিটি দেওয়া, সেই ব্যাপারেও সরকার তো একমত যে ইনডেমনিটি তো দিয়ে দিয়েছে, যে আমরা অঙ্গীকারবদ্ধ যে যারা জুলাইতে যে অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল সব পক্ষে বিপক্ষে সবাইকে, বিপক্ষে তো যারা ছিল, জুলাইয়ের বিপক্ষে যারা ছিল তাদেরকে তো জেলে দিচ্ছেই নির্বিচারে, আর পক্ষে যারা ছিল তারা যে হত্যাকাণ্ডগুলোতে অংশ নিয়েছিল, আপনার হত্যাকাণ্ডগুলোতে অংশ নিয়ে ছিল বোধেই তারা ইনডেমনিটির প্রশ্ন আসছে। কেমন হত্যাকাণ্ড মনে করেন? সরকারের যে তালিকা বলছে ১৪০০, জাতিসংঘ বলছে ১৪০০, 1400। সরকার বলছে, কথায় কথায় আমরা বলছি ২,০০০, আর সরকার যে তালিকা করেছে সেখানে ৮৩৪ জন বা কম বেশি। তো বাকি লোকগুলো কারা? বাকি লোকগুলো তাহলে, বাকি লোক যেগুলোকে আমরা শহীদ ডিক্লেয়ার করতে পারছি না, পরিচয় পাচ্ছি না, এরা কারা? এখানে
অলিখিত যে মানে অজানা যেমন কিছু লোক আছে, তেমনি আওয়ামী লীগ বা জুলাইয়ের পক্ষে যারা মানে বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল সেই সমস্ত লোকগুলো আছে এখানে। এখানে পুলিশ আছে, নানাজন আছে, পুলিশ হত্যা বিষয়েও এখন নানা কথা হচ্ছে। তো সার্বিকভাবে তো এত বড় একটা ঘটনা থেকে আপনাদেরকে রক্ষা করে দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আবার পার্লামেন্টে বলতেছে যে যে এটা যদি আমি বিচার করতে যাই পুলিশ হত্যার, তাহলে তো ৭১-এর রাজাকারদেরও হত্যার বিচার করতে হবে। মানে আপনি দেখেন যে বাংলাদেশের স্বাধীনতার যেই কজ, সেটাকে একটা সরকার পরিবর্তনের কজের সঙ্গে তুলনা করছে স্বরাষ্ট্রমন্ত্রী। তা বিরোধী দল আর কি চাইতেছে আমি আর জানি না। তারা, আপনি বলছেন যে তারা রাজপথে যাবে, রাজপথে যাওয়া তো গণতান্ত্রিক অধিকার, এবং সংসদকে বাদ দিয়ে রাজপথে যাওয়ার মতো কিছু ঘটছে কিনা মানুষ তো সেটা দেখবে, মানুষ তো বেকুব না। এবং আমি তো মনে করি না যে এমন কিছু ঘটে গেছে যে বিরোধী দলের কোনো কথাই শুনছে না, বিরোধী দল যা চাচ্ছে। তো বিরোধী দল যদি, আপনি যদি, আপনার যদি ক্ষমতা থাকে আপনার তো বাস্তবায়ন করবে আপনাকে। এখনও তো দেখলাম যে মুলতবি প্রস্তাব দিয়েছে এই ইয়ে নিয়ে, সংস্কার নিয়ে। তো সেটা নিয়েও তো কথা হচ্ছে, কথা হতে পারে। তার বাইরে মানে ওয়াক আউট করে এত ড্রামা করার তো কোনো প্রয়োজন নয় আমি আপনার কি মনে এটা করি। মনে হচ্ছে কিনা ওয়াকআউট করছে যারা, যেহেতু বিএনপির অনেক সাংসদ আছে যারা বেশ অভিজ্ঞ, দক্ষ সংবিধান সম্পর্কে বেশ দক্ষ, যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার যে যুক্তি, অকাট্য যুক্তিগুলো খণ্ডন করতে না পেরে বিরোধী দল রাজপথে যেতে যাচ্ছে, এমন কোনো বিষয় দেখছেন? সেটা আমি জানি না তারা কেন যেতে চাচ্ছে, বাট সালাউদ্দিন ভাইকে যে এখানে কাউন্টার দেওয়ার কেউ নাই সেটা তো প্রকাশ্য, সেটা তো বোঝাই যাচ্ছে। সেটা যে ৮ মাস ধরে যে তারা সংস্কার কমিশন করেছিল, সেখানেও সালাউদ্দিন আহমেদ প্রমাণ করে দিয়েছেন যে উনার থেকে এখানে বেশি বোঝার লোক নাই। এবং উনি যে চিন্তা করেছেন, বিএনপি যা চেয়েছে সে অনুযায়ী উনি স্বাক্ষর করেছেন। এখানে অনেক অপ্রিয় জিনিস তাদের ছিল, তারপরও তারা সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কতগুলো মেনে নিয়েছেন। তো এই প্রেক্ষিতে তারা তো জনগণের কাছে গিয়েছে, জনরায় নিয়ে এসছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এবং আমরা যেভাবে যেই কজে আমরা একমত হয়েছিলাম সবাই তো জুলাই সনদ তো এটা বিএনপি সনদ না, এটা তো সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলিত হয়ে করেছে, তাই না? তো আপনারা তখন যদি রাজি হতে পারেন যে নোট অফ ডিসেন্ট সহ, বিএনপি এটা বলছে যে নোট অফ ডিসেন্ট মানি না, তখন বলতেন। তো নোট অফ ডিসেন্ট যখন ওইখানে আছে, তো বিএনপি তো তার মতোই করবে, আপনারটা তো করবে না। আপনারটা করার জন্য তো আপনার সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তো আমার এখানে মনে হয় যেন কিন্তু সেখানে গণভোটের যে রায় 70%-এর মতো, সেখানে কি এটা প্রমাণ করে না যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার, বেশি দরকার? গণভোট নিজেই তো একটা অবৈধ জিনিস, সেটা তো প্রমাণিত হয়েছে। আমি আপনার এখানেও বসে বলে গেছি অবৈধ জিনিস এটা। আমার মনে হয় আপনি হয়তো ভুলে গেছেন যে এই ভোটটাই অবৈধ। এটা 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 জাস্ট বিএনপি একটা মানে, মানে কেন অবৈধ মনে হচ্ছে আপনার? বা এটা মানে সংবিধানে নাই, এটা কোথাও নাই। যেটা সংবিধানে নাই, যেটা রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ আদেশ দিয়ে দিলেন, রাষ্ট্রপতির আদেশে তো হতে পারে না। রাষ্ট্রপতি নিজেই তো বলছে যে আমাকে জোর করে এই আদেশ নিয়ে গেছে, আমার কোনো ক্ষমতা ছিল না এখানে কিছু বলার। কিন্তু একই আদেশে নির্বাচন হয়েছে, তারা মানে বিরোধী দল থেকে না, নির্বাচন আলাদা বিষয়, জাতীয় নির্বাচন সেটা আলাদা বিষয়, সেটা তো রাষ্ট্রপতির অনুমোদন লাগবে কেন? সেটা যেহেতু সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেক্ষেত্রে এত দীর্ঘ সময়ে সেটা নির্বাচন যতদিনই হোক, সেটা কোনো ইয়ে করে না, সেটার জন্য স্পেশাল কোনো পারমিশনের প্রয়োজন হয় না। জাতীয় নির্বাচনের সঙ্গে তো এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা হচ্ছে এক্সট্রা একটা নির্বাচন। এবং আপনি বলতে পারেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গিয়েছে বোধহয় এটা 70% লোকের সমর্থন দেখাতে গেছে। আপনি যদি অন্যভাবে চিন্তা করেন না, 70% লোক আপনি গেছে, কিন্তু কত পার্সেন্ট লোককে আপনি তার মানে এখানে আরো কত পার্সেন্ট ছিল, 30% লোক 30% বাকি। বাকি আছে। আর কত পার্সেন্ট লোক না এর পক্ষে গেছে, আপনার সেটা জানা আছে? সেটা আমার কাছে জানা নেই। এটা প্রায় কাছাকাছি, বা ইয়ের যারা জিতেছে তাদের কাছাকাছি। তারপরে আরেকটা অংশকে তো আপনি নির্বাচনেই আসতে দেন নাই। তো সেই সবগুলো যদি চিন্তা করেন, তাহলে আপনার ওই অংশ তো কম না। তাহলে এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে এত তালবাহানা করার তো দরকার নেই। আর আর আপনার যে আপনার হানা যে বিষয়টা বলতেছেন, সেটা দিয়ে কি করতে চাচ্ছেন? মানে গণভোটের যে রায়, সেটা দিয়ে কি করতে চাচ্ছেন? সেটা দিয়ে যা করতে চান আপনি, সেটা তো পার্লামেন্টেই অনুমোদন হতে হবে। এই সংসদ সদস্যরাই অনুমোদন করবেন। তো তারা না করলে আপনি কি করবেন? আপনি এখন বলবেন যে জনগণ রায় দিয়েছে।
জনগণের বহু রায় তো পার্লামেন্টের কাছে বাতিল হয়ে যেতে পারে। আর পার্লামেন্টে যারা আছে তারা তো জনগণের প্রতিনিধি হিসাবে আছে, তারা তো আকাশ থেকে আসে নাই, তাদেরকে তো আমরা ভোট দিয়ে পাঠিয়েছি। তো আমরা সংখ্যাগরিষ্ঠ তো লোকজন যা বলে আমরা সেটাই দেখব। কিন্তু আপনি দেখবেন যে এমন কোনো মানে সংখ্যাগরিষ্ঠতা জোর দিয়ে তারা এমন কিছু করছে কিনা যেটা জাতীয় জীবনে বড় বিপর্যয়ের আমরা সম্মুখীন হব। আমরা যে বড় বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি, যেমন আজকে এখন জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, সেটার জন্য আমরা রাশিয়ার থেকে তেল আনার জন্য অনুমতি চাচ্ছি কার কাছে? আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছি। তাহলে আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে অধিকার, সেই জায়গাগুলো যে বিগত সরকার নষ্ট করে দিয়ে গেছে, আপনার তো এই পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলো নিয়ে কথা বলবেন যে আমাদের অধিকার নষ্ট করে দিয়ে গেছে, যেগুলো আমাদের সার্বভৌমত্বে হুমকি হয়েছে, সেই সব বাদ দিয়ে বাতিল বিষয়গুলো নিয়ে তো তর্ক করে সময় নষ্ট করার তো কোনো কারণ নাই। দেশের জনগণের অর্থ ব্যয় করার দরকার না ওইখানে বসে বসে। বাতিল বিষয় মানে কোনগুলো? বাতিল বিষয় মানে যেটা হয়ে গেছে এবং যে অধ্যাদেশের যেটা অধ্যাদেশ বিরোধী এবং যেটাকে বাতিলের জন্য যে ওই অধ্যাদেশটা ইয়েতে আসে নাই, এটা অধ্যাদেশও না, এটা আদেশ। ওই আদেশটাও সংসদে আসে নাই। তো আসে নাই মানে হচ্ছে এটা বাতিল। এবং আরো বাতিল হয়ে যাবে 12 তারিখে, 12 এপ্রিলে। কারণ এই এক মাসের মধ্যে যদি এগুলো উত্থাপিত না হয় অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে। তো আমরা সংখ্যাগরিষ্ঠর প্রতি সম্মান করতে হবে। আপনি আপনার ইচ্ছায় চলবেন, আমি বিরোধী দল, আমার কথাই শুনতে হবে, এমন এটা যেমন সত্য না, তেমনি সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা যা ইচ্ছা তা করবে সেটাও আমরা চাই না। একই কথা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে এবারে নির্বাচনে জামায়াতের যে উত্থান আপনি দেখছেন, বিশেষ করে তারা তো এই ধরনের ইতিহাস কখনো করতে পারে নাই, প্রায় 68টি আসন তারা পেয়েছে। জামায়াতের উত্থানটাই কীভাবে দেখছেন? আর জামায়াতের ভূমিকা যেটা, যে তারা যে কথা বলতে পারছে না, যদি বলি বিএনপি যে দক্ষ অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের সাথে কথা বলে তারা যুক্তিতর্ক দাঁড় করাতে, তাদের উপরে দাঁড় করাতে পারছে না, অনেকে এটা হাস্যকরও বলছে। বিষয়টা কেমন, আপনি কি বলবেন? না, দক্ষতা না থাকলে তো কিভাবে হবে? আপনি এক সালাউদ্দিনকে সামাল দিতে পারছেন না, এবং জামাতের যে বিরোধী দলীয় নেতা যিনি, উনিও নতুন এবং অধিকাংশ সদস্যই নতুন। এখানে 2-4 জন লোক আছে তাদের প্রাক্তন, মানে বেশ আগে, এর আগেও সংসদে এসেছে। তো তাদের তো অভিজ্ঞতা দরকার আছে, এবং তারা যদি গায়ে ঠেলা যা ইচ্ছা তা করতে চায়, তারা যদি বিধিবিধান না মানতে চায়, কোরাম মানতে চায়, সংবিধান না মানতে চায়, কার্যপ্রণালী বিধি না মানতে চায়, তাহলে তো যা ইচ্ছা তা করতেই পারে। সো তাদের দরকার যে প্রশিক্ষণ নেওয়া, এবং বিশেষ করে সংসদীয় আইনে এবং মানে কালচারগুলো শেখা, এবং তারা সেই ক্ষেত্রে দরকার হলে সরকারের টাকা ব্যয় করেও শিখতে পারে। এটাতে কোনো এটাতে ইয়ে না। কিন্তু এটা সত্য যে তারা সরকারি দলের সঙ্গে অনেক ক্ষেত্রে টিকছে না। এবং সালাউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে যেটুকু শুনেছি, উনি যে ইন্ডিয়াতে ছিলেন, এই পুরো সময়টা উনি ব্যয় করেছেন পড়াশোনায়। উনি এমনিতেই আইনের ছাত্র। অনেকের আবার গা জ্বালা করে যে এই লোক আইন নিয়ে কথা বলে কেন। উনি তো নিজে আইনের ছাত্রই, এবং উনি একজন মানে সনদপ্রাপ্ত আইনজীবী। তো উনি আমলা ছিলেন। তো সংসদ এবং সরকার এই দুইটা নিয়েই তো তার আইন এবং প্রশাসন দুইটা নিয়ে তার হিউজ অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা নিয়ে কাজে লাগাবেন। আপনারা সেরকম লোকদের আনতে পারেন নাই, পার্লামেন্টে আসে নাই আপনাদের জনগণ। আপনাদের ওই প্রার্থীগুলো হয়তো 2-1 জন থাকলে তারা ভোট পায় নাই, বা যারা পেয়েছে তারা সেভাবে মুখর হতে পারছে না। এটার জন্য তো সরকারি দল দায়ী হতে পারে না। এই জন্য তার চরিত্র, এবং আমি দেখছি যে তার সঙ্গে না পেরে তাকে নিয়ে নানা ধরনের কিচ্ছা কাহিনী বলতেছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে, যেটা খুব আনফর্চুনেট। আপনি একজনকে মোকাবেলা করতে পারেন না, তাকে ভারতের 4 দল, মানে কি বলবেন, ভারতের দালাল অমুক তমুকে। এখন এই যে বিরোধী দল এখন যারা আছে, তাদের যে রাজনৈতিক চরিত্র, এটা তো বহু পুরানা, যে স্বাধীনতার পক্ষে কেউ কথা বললে সে ভারতীয় দালাল। এর আগে এই ট্যাগগুলো পেত আওয়ামী লীগ, এখন এটা বিএনপির উপর আসছে, আওয়ামী লীগ নাই। জামায়াতের উত্থানটা কিভাবে দেখছেন? জামাতের উত্থান হচ্ছে ইউনূসের কারণে। ইউনূস এমন একটা সোসাইটি আমাদের এখানে তৈরি করে দিয়ে গেছে, ইনক্লুসিভ সোসাইটি আমাদের রাখে নাই। সে এই ৭১কে মুছে দেওয়ার জন্য ২৪কে হাইলাইট করেছে, এবং স্বাধীনতাকে কিভাবে নষ্ট করা যায়, স্বাধীনতার স্মৃতিগুলো থেকে শুরু করে স্বাধীনতাকে কিভাবে আঘাত করা যায় প্রতি পদে পদে, সে গত 18 মাস 16 মাস সেই কাজটাই করেছে। 16 মাস না 18 মাস, সে 18 মাসে এই কাজটাই করেছে, এবং জামাতকে উত্থানে সে সহায়তা করেছে। সেক্ষেত্রে কি ডক্টর ইউনূসের কথায় জামাতকে ভোট দিয়েছে মানুষ ডক্টর ইউনূসের কথা বলতে নাই, কারণ সে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে বিএনপিকে অজনপ্রিয় করার ক্ষেত্রে অনেক কিছুই ছিল।
আপনি দেখেন চাঁদাবাজি এবং আদার্স যে জিনিসগুলোর কথা উঠছে বিএনপির বিরুদ্ধে যে বদনামগুলো উঠছিল, এই বদনামগুলো কেমনে হয়েছে? কারণ সরকার চালায় ইউনূস, আর বদনাম হচ্ছে বিএনপির। এই চাঁদাবাজদের ধরার দায়িত্ব কার ছিল? যেখানে তারেক রহমান বারবার বলছে যে যেই হোক আমার দলের হোক, এবং তারা বহিষ্কার করেছে। তো সরকার তো এখানে মানে এগুলো কি বলে, এটা ক্ষমতার খেলা। এই আপনি নিশ্চয়ই এগুলো বুঝতে হবে যে কোথা থেকে কি কারিগরি হয়, যে বিএনপি এখানে যাতে যে ডিফেম হয়, বারবার ডিফেম হয়, এবং বিএনপির অনুপস্থিতিতে কে আছে এখানে? আওয়ামী লীগ নাই। তাহলে কানামামা কে আছে? কানামামা হচ্ছে জামাত আছে, আর তো কেউ নাই। এখানে যদি আরেকটা দল থাকতো যে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো, তাহলে আপনি বলতে পারতেন যে এই তাহলে ওরা থাকা পক্ষেও, মনে করেন আপনি বিএনপি জামাত আজকে আওয়ামী লীগ 3 দল থাকতো, তখন আপনি বলতে পারতেন যে আওয়ামী লীগের পরিণতি চরম খারাপ হলো, এবং বিএনপি জামাত যাদের 20 সিটের উপরে জিন্দিগিতে পাওয়ার কোনো ছিল না, রেকর্ড ছিল না, তারা এখন বেশি হয়ে গেছে। তখন আপনি এই তুলনাটা দিতে পারতেন। যেহেতু আওয়ামী লীগ নাই, তখন এই উত্থান একটা ফাঁফা জিনিস। যখন আপনি আওয়ামী লীগ সহ একটা কম্বাইন্ড ইলেকশন হবে, তখন আপনি দেখবেন যে এগুলো বাতাসে মিলে যাবে। কিন্তু কেউ কেউ বলছে ডক্টর ইউনূসের সময়টা স্বর্ণযুগ ছিল। আপনি ডক্টর ইউনূসের সরকারের ডক্টর ইউনূসের স্বর্ণযুগ তার জন্য ছিল। সেই স্বর্ণযুগ নিয়ে তো আজকেও অনেক রিপোর্ট হয়েছে, আপনি দেখছেন নিশ্চয়ই। আমি আপনাকে সেই স্বর্ণযুগের উনি কি করেছেন তার একটা উদাহরণ দিই। সেই স্বর্ণযুগে উনি, আজকে পত্রিকায় আছে যে উনি একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন, যেটা মানে আইন বহির্ভূতভাবে, যেটা যতটুকু টাকা পয়সা জমা দেওয়ার যে টাইম ফ্রেম থাকার কিছুই নাই, এবং অন্য কাউকে না দিয়ে নিজেরটা নিজে নিয়ে নিয়েছেন। আরও কতগুলো ইউনিভার্সিটি ছিল, যেমন আমার জানা মতে একটা ছিল ব্রিটিশ বাংলাদেশ ইউনিভার্সিটি, ছিল যমুনা ইউনিভার্সিটি, আরও কয়েকটা ইউনিভার্সিটি, প্রায় 22-23টার মতো ইউনিভার্সিটি ছিল। সেগুলোকে বাদ দিয়ে নিজেরটাকে নিজে নিয়ে নিয়েছেন। গ্রামীণ পরবর্তীতে এরা হয়তো পরবর্তীতে পাবে, কিন্তু উনি ওনার আমলে ওনারটাই নিয়ে নিয়েছেন। যে গ্রামীণের 2 প্রতিষ্ঠান প্রায় ই ওয়ালেট এবং রিক্রুটিং এজেন্সির লাইসেন্স, এই প্রতিষ্ঠানগুলো ই ওয়ালেট একটা নিয়ে গেছে, কি সমাধান না কি জানি নাম দিয়ে, আর একটা রিক্রুটিং এজেন্সি নিয়েছে। কতটা নিচে নেমেছে দেখেন। শপথের আগে শ্রম আইনে দণ্ডপ্রাপ্ত মামলার খালাস, পরে নিষ্পত্তি, 7টি মামলা। একটা দণ্ড খালাস করছেন, পরে একবার নিষ্পত্তি করে দিয়েছেন। কত বড় বাটপাড়িটা দেখেন। নিজে ক্ষমতায় বসে নিজের মামলাগুলো খালাস করছেন, নিজে আয়কর যতগুলো ছিল সে আয়কর মাফ করছেন, এবং গ্রামীণ ব্যাংকের যে সরকারি যে 25% ছিল অংশীদারিত্ব, সেটাতে নামিয়ে 10% করে দিয়েছেন। গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য কর থেকে মুক্ত করে দিয়েছেন, যেটা 1000 কোটি টাকা কর আসে। আরও যেগুলি করেছে, এবং পরবর্তীতে উনি এর আগে যে কর ছিল প্রায় 1034 কোটি টাকার, সেখান থেকে কাটিয়ে কুটিয়ে 666 টাকা হয়েছিল 666। এই 666ও দেন নাই, এটাও আবার দেন না, এটাও মাফ করে দিয়েছেন। এর থেকে নির্লজ্জ বেহায়াপনা বাংলাদেশের কোনো সরকার প্রধান আপনি দেখেছেন কিনা আমি জানি না, যে ক্ষমতা এসে করেছে। এবং এটা তো কমপ্লিট সংবিধান এবং আইন, শপথভঙ্গ সব কিছু এখানে আছে। এবং সরকার যদি পরিবর্তন হয়, কোন আজ না কাল, কোনো না কোনো দিন তো হবে। এই সরকার যদি বিচার না করে, ভবিষ্যৎ সরকার করবে। ইউনূস কিন্তু তার যে অপকর্ম করে গেছে, সেখান থেকে রেহাই পাবে না। আজকে এই বিচার কি এই সরকারের আমলে হবে বলে মনে হয় বিএনপি সময়? এই সরকার হয়তো তাকে ছাড় দিতে পারে, কারণ 1/11-এর সময় আমরা কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার দেখেছিলাম? শেখ হাসিনা কি তাদের বিচার করেছিল? করে নাই তো। নিশ্চয়ই তাদের সাথে এমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ঠিক আছে, আমাদের ক্ষমতা আসার ক্ষেত্রে যেহেতু তারাই মানে ভাই তুই গেছিস, এটাতে দেশ রক্ষা হয়েছে, তাতেই খুশি আর কি। তখন তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বলা হয় আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। এবার তো বিএনপি কি আরো আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষমতায় আসে নাই? বিএনপি আসে নাই, কিন্তু এবারে আন্ডারস্ট্যান্ডিং ছিল জামাতের সাথে। জামাত যাতে ক্ষমতা আসতে পারে, ও তো সার্বিকভাবে চেষ্টা করেছে, বাট প্রকাশ্যে বিএনপির বিরোধিতা করতে পারে নাই। সেটা হচ্ছে বিষয়। তাতে আপনার মনে হতে পারে যে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তো বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে আমি মনে করি যে সরকার স্বয়ং না রাখলেও মানে আমলাতন্ত্রের একটা প্রচ্ছন্ন সহযোগিতা ছিল। আমি যে কথাটা আপনাকে বলতেছিলাম, সে যে শপথ ভঙ্গ করেছে, সে যে আইন ভঙ্গ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। আপনি দেখেন সংবিধানের 147 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি সাংবিধানিক পদে থাকাকালীন অবস্থায় লাভজনক কোনো কাজে নিয়োজিত হতে পারবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি দিনে কোর্টে কাজ করে, রাতে চেম্বার
করতে পারবেন না, রাষ্ট্রপতিও তার কাজ শেষে সিনেমা হলের ম্যানেজারে কাজ করতে পারবেন না। ডক্টর ইউনূস তার নিজের বা নিজের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানের আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে সংবিধানের 147 ধারা বরখেলাপ করেছেন। এটা আমি একজনকে কোট করছি, ডক্টর স্বাধীন মালিক, বিশিষ্ট আইনজীবী। তো ইউনূস এইভাবে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছিল এবং নিজের স্বার্থের উদ্ধার করেছিল। এটাকে যদি স্বর্ণযুগ বলা হয় তাহলে তারা ইউনূসের গোলাম ছাড়া কিছুই নাই, কারণ তাদের বোধ বুদ্ধি লোপ পেয়েছে, তারা দেশটাকে কত ধ্বংস করে দিয়েছে সেদিকে তাদের চোখ নাই। কিন্তু আপনার এটা কি মনে হয় কিনা যারা ক্ষমতায় থাকাকালীন আমাদের সাংবাদিকরা এইসব তথ্যগুলো তুলে ধরেন না, যেমন আজকে যে কালের কণ্ঠ যে তথ্যের কথা বলছেন, প্রতিবেদনের কথা বলছেন, ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়ার পর কেন এই প্রতিবেদনটা আসলো? কারণ হচ্ছে আমাদের আমাদের ইয়ে ছিল না, আমাদের ওই ক্ষমতা ছিল না। আপনি আপনি যদি আপনি কাকে প্রতিষ্ঠানে চাকরি দেবেন সেটার জন্য ইউনূস মব পাঠাচ্ছে, তার মব বাহিনী গিয়ে সেটা মব করেছে এবং তাদের চাকরিচ্যুত করেছে। এবং এই কালের কণ্ঠ তো মব করেছে, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদকের উপরও মব হয়েছিল, তাকেও অফিসে যেতে দেওয়া হয় নাই। এরকম আপনি নিশ্চয়ই জানেন, এটা কতজন সাংবাদিকের চাকরি গিয়েছে আপনি জানেন না? এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে মব পড়েছে না? তো যেখানে আপনি প্রতিষ্ঠানে আপনার ভাড়াটিয়া লোক পাঠাচ্ছেন যে মারার জন্য, চাকরিচ্যুত করছেন, সেখানে আপনি কিভাবে আশা করেন যে ইউনূসের বিরুদ্ধে কেউ লিখবে? ইউনূস তো ওই ভণ্ড যে বলেছিল যে আমার সমালোচনা করেন প্রাণ খুলে, তার সমালোচনা করার কারণে স্বয়ং আমাকেই জেলে নিয়ে গেছে। আমি এর থেকে তো আর বড় প্রমাণ আপনার আর নাই। আমাকে কি জন্য জেলে নিয়ে গেছে বলেন আপনি? জি, না, আপনি বলেন কি জন্য জেলে নিয়ে গেছে? আমি সন্ত্রাস বিরোধী আইনে আমি সন্ত্রাস করেছিলাম, তো আমি গুলি চালিয়েছিলাম, তারা তো এখানে বলেছে সন্ত্রাস করেছে, তাই জন্য আমাকে নিয়ে গেছে। তো ইউনূস হচ্ছে ওই ভণ্ড যে মুখে এক কথা বলে করে আরেকটা। তো সেই ক্ষেত্রে কালের কণ্ঠকে আপনি কি, কালের কণ্ঠ বা অন্য নিউজ পেপার, আমি তাদেরকে দায়ী করতে পারি না। যদি এখনো বলতে পারেন যে সম্মিলিতভাবে করলো না কেন, সেই জায়গায় আমার কথা আছে। যদি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকতো, ইউনূসের অপশাসন নিয়ে কথা বলতে পারতো। সেই প্রশ্নটা আমি করছিলাম যে আওয়ামী লীগ আমলে যে তথ্যগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে নাই, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে দেওয়া হয়েছে, কত টাকা পাচার হয়েছে, কত টাকা লুপাট হয়েছে, সে বিষয়গুলো। তার মানে কি এইটাই আমরা ধরে নেব কিনা মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কোনো সরকারের না, আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে বহু জনে লিখছে, বহু ওই তথ্য আছে। আপনি এখন যে বলতেছে এত কোটি টাকা পাচার, এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো হচ্ছে ফিট করা নিউজ। এবং সত্যিকার অর্থে যদি ইনভেস্টিগেশন করে করা হয়, শেখ হাসিনা কত টাকা নিয়েছে বা তার বোনের ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগ আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, হ্যাঁ, সরকার যদি ওইটা দিয়ে থাকে তাহলে সরকার এটাতে প্রচার করছে, অন্যরা প্রচার করছে না। তো যদি এভিডেন্স অনুযায়ী দিয়ে থাকেন এবং এই যে অভিযোগগুলো আপনি করছেন সেজন্য যদি আপনি মামলা করেন, তখন এটা একটা ইয়ে পায়, অভিযোগটা একটা ভিত্তি পায়। আদারওয়াইজ এমনি এগুলোতে রাজনৈতিক রেটরিক হিসাবে থাকবে যে ওরা লুট করে গেছে, ওরা লুটপাট করেছে, যেটা 1/11-এর পরে বিএনপির বিরুদ্ধে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে। এটা মনে করেন কি যেটা অভিযোগটা উঠেছে এগুলো সব মিথ্যা? না, আমি মিথ্যা সত্যের বিষয়ে যাচ্ছি না। আমি বলছি যে এটা প্রমাণিত না। আমরা চাই যে যেই অভিযোগগুলো আপনি করছেন সেই অভিযোগের ভিত্তিতে মামলা করেন এবং এটার সাজা দেন, তখন এটা একটা ভিত্তি পায়। আদারওয়াইজ আমি যেটা বলছি 1/11-এর পরে যে আপনি দেখেন নাই যে মানে ব্যাপক আকারে বিএনপির বিরুদ্ধে অনেক লেখালেখি হলো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে পাঠানো রিপোর্টগুলো হলো এবং মাহফুজ আনামের মতো সম্পাদক সেটার জন্য মাপ চাচ্ছেন যে আমরা যথাযথ ভূমিকা পালন করিনি। তো এখনো ঠিক একই অবস্থা, এখনো আপনি মানে পাঠানো জিনিসে দিচ্ছেন, আপনার নিজের ইনভেস্টিগেশন নাই। যেটা আজকে কালের কণ্ঠ করছে নিজেদের একটা ইনভেস্টিগেশন, সেখানে তারা তুলে ধরেছে। এরকম আমি মনে করি যে শেখ হাসিনার বিরুদ্ধেও এরকম যদি তার অভিযোগগুলো যেগুলো থাকে এরকম ইনভেস্টিগেশন করা উচিত, ইনভেস্টিগেশন করে এটা দেওয়া উচিত। কেউ তো ধোয়া তুলসী পাতা না, তাদেরকে আমরা ছেড়ে দেবো কেন? এবার যে সরকার এসেছে, সরকারের মত প্রকাশের স্বাধীনতা কতটুকু প্রকাশ করা যাবে? মত প্রকাশ করা যাচ্ছে, ইউনূসের আমল থেকে তো বেশি করা যাচ্ছে। ইউনূসের আমলে তো কথা বলতে পারে না, বাংলাদেশের একটা সাংবাদিকদের একটা বড় অংশকে তো জেলে দিয়ে দিয়েছে, তাই না? জেলে দিয়ে দিয়েছে বা ঘর ছাড়া করে দিয়েছে, সংগঠন ছাড়া করে দিয়েছে, চাকরিচ্যুত করেছে, যেটা আওয়ামীপন্থী সাংবাদিক হিসাবে পরিচিত যারা, তাদেরকে তো মানে ইয়ে করছে না, অনেকভাবে নির্যাতন করছে। এখনও তারা মানে অনেক ক্লাবের সদস্য না, অনেক ইউনিয়নের সদস্য না, তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। তো সেই জায়গায় আপনি ইউনূসের আমলে যেটা হয়েছে, এই আমলে যদি সেটা ঠিক না হয় তাহলে বলা হবে যে সংবাদপত্রের স্বাধীনতা এখনও আমরা মনে করব যে
মানে হুমকির মধ্যে আছে, কিন্তু আমরা যেটুকু আমি দেখতে পাচ্ছি বেটার হওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে তথ্যমন্ত্রী যাকে নিয়োগ দেওয়া হয়েছে একটা সজ্জন ব্যক্তি এবং ওনার সর্বমহলের সাথে ওনার যোগাযোগ আছে এবং উনি অনুধাবন করছেন যে সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত, সংবাদপত্র তার মতো করে ভাবা উচিত। এখানে আমাদের দলীয় দালালরা শুধু মানে জিন্দাবাদ জিন্দাবাদ করবে আমাদেরকে, শুধু সেটা নয়। এটুকু তো গুড সাইন, এটা প্রশংসা করতে হবে এবং সামনের দিনে কোথায় যায় সেটা আমরা জানি না কেউ। বিগত সরকারের আমলে আপনাকে কোনো সময় মনে হয়েছে কিনা তোষামোদী যেটা সাংবাদিকতা, সেই সাংবাদিকতা আপনি দেখেছেন কিনা? আমার মনে হয়েছে কি, আমি তো আপনার এখানে এই অফিসে আমি জেল যাওয়ার আগেও বলেছি, বহুবার বলেছি যে তোষামোদে পরিপূর্ণ ছিল। যে সংবাদ সম্মেলনগুলো হতো সেখানে তো তেল ছাড়া আর কিছু দেওয়া ছিল না এবং তেল নিয়ে যারা কোয়েশ্চেন করতো না তাদেরকে কোয়েশ্চেন করার সুযোগও দেওয়া হতো না। কিন্তু একটা পজিটিভ দিক ছিল যে শেখ হাসিনা অন্তত কথা বলতেন। প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে যে কোনো কোয়েশ্চেন করা যেত। শেখ হাসিনার এই যে গুণ এবং তথ্য নিয়ে থাকতেন উনি, আপনি যদি ওই সংবাদ সম্মেলনে কখনো গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা হওয়ার কথা। উনি ইভেন একটা তথ্য আছে, ভুল আছে, সঙ্গে সঙ্গে কথা বলতেন, এটাতে এত হবে, এটা এখানে এত আছে কেন। তার মানে উনি যে সংবাদ সম্মেলন করতেন সেটা আগায় গোড়ায় প্রস্তুতি নিয়ে আসতেন। অনেকে বলতে এটা প্রি প্ল্যান কিছু প্রশ্ন তৈরি করা না, এটা ভুল কথা, প্রি প্ল্যান না। আপনি বলতে পারেন যে ওই দালালদেরকে সুযোগ দেওয়া হতো বেশি প্রশ্ন করার জন্য। উনি প্রি প্ল্যানের গুল্লি মারেন। শেখ হাসিনাকে যারা কাছ থেকে দেখে নাই, তার সংবাদ সম্মেলনে যায় নাই, তারা জানে না উনি যে কোনো বিষয়ে কথা বলার মতো দক্ষতা ওনার ছিল। উনি যে কোনো মানে এটা হচ্ছে যে দীর্ঘদিন যখন উনি রাষ্ট্র পরিচালনা করছেন সে অভিজ্ঞতার আলোকে ওনার এটা হয়ে গেছিল, প্রত্যেকটা নখদর্পণে ছিল। এই যে আজকে টিকা নিয়ে এত হাঙ্গামা হচ্ছে, কই তার আমলে তো কিছু হয় নাই। তার আমলে এমন এই সামাজিক সেক্টরগুলোতে বা অন্য ক্ষেত্রে তার আমলে একটা বড় বদনাম ছিল ব্যাংক চুরি, ব্যাংক ডাকাতি। এই ব্যাপারে উনি পদক্ষেপ নেন নাই। তার জবাবদিহিতা তার থাকতে হবে। কিন্তু অন্যান্য অনেক সেক্টর আছে যে সেক্টরগুলো নিয়ে, এবং ব্যাংক ডাকাতির বিষয়ে কোনো কোশ্চেন করার সাহস তো পায় নাই কেউ। তাকে কি নিষেধ করছিল যে ব্যাংক ডাকাত যারা আছে তাদেরকে নিয়ে কোশ্চেন করতে? প্রশ্ন যারা করবে তাদেরকে তো তার সংবাদ সম্মেলনে ডাকা হতো না, এমন সেটা একটা কোশ্চেন। সেটাই তো আমি বললাম যে জি হুজুর টাইপ সাংবাদিকদেরকে ডাকা হইতো এবং যারা কঠিন কোশ্চেন করতো তাদেরকেও দেওয়া হতো না। আমার নিজেরও অভিজ্ঞতা আছে, একটা কঠিন কোশ্চেন করছিলাম, পরবর্তীতে আজ চান্স পাই নাই। কিন্তু আমি এটুকু তাকে স্বীকৃতি দেব যে এটা তো উনার না, এটা তো নিয়ন্ত্রণ করছে যে সমস্ত গোলামরা, এগুলো তো সব গোলামদের সমস্যা, এটা তো উনার সমস্যা না। গোলামরা একে একে চান্স দিচ্ছে। উনি কি বলেছেন একে একে চান্স দাও, আনিস আলমকে চান্স দিও না? উনি তো বলেন নাই, আমি তো জানি উনি বলেন নাই এটা। তো গোলামরা এটা নিয়ন্ত্রণ করতো। ঠিক একই স্টাইলে দেখবেন যে এখনকার যে সরকার প্রধান থাকবেন উনাকেও এই স্টাইলে পরিচালনা করবেন। এখন তাহলে কি এটা তারেক রহমানের দোষ হবে? তা তো না। কিন্তু আমি বলবো যে বাংলাদেশে যত স্টেটসম্যান আছেন বা ছিলেন অতীতে, ইউনূস তো সাংবাদিকদের সামনেই আসতে পারে নাই। কত বড় কাপুরুষ এবং এই বেহায়া বিদেশে গিয়ে আবল তাবল বকে আসে, কিন্তু বাংলাদেশি কোনো সাংবাদিকদের একটা 18 মাস গেল একটা সংবাদ সম্মেলন করতে পারে নাই। তো আপনি যদি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, বিশেষ সাক্ষাৎকার তার দালাল কতগুলোকে দিয়েছে, নিউজের ছাড়া তো সবগুলো তার দালাল ছিল। এবং ওই কোশ্চেন কি, এগুলো তো সাজানো আবর্জনা কতগুলো, এগুলো তো পড়ার মতো কিছু ছিল না। আপনি এগুলো কোশ্চেন দিয়ে আসছেন, উত্তর দিচ্ছে, এগুলো তো এমন কিছু। আপনার মনে আছে যে পুরো সাক্ষাৎকার যে সে দিল, যে বিশেষ সাক্ষাৎকার, কোনো একটা স্পেসিফিক বিষয় আপনার মনে আছে? কিছুই নাই। তার মানে কি এগুলো সাক্ষাৎকার হয় নাই? এবং ইউনূস যেটা করে গেছে, 18 মাসে সে সাংবাদিকদের মুখোমুখি হতে পারে নাই। কিন্তু শেখ হাসিনা যার এত বদনাম করছি যে দালালদের নিয়ে সংবাদ সম্মেলন করতো, হেন করতো, তেন করতো, সে সংবাদ সম্মেলন করতে কখনো ভয় পায় নাই। যেমন আপনি যদি নিজেই দালাল হন সাংবাদিক, আপনি যদি এরকম কোয়েশ্চেন করেন, সেটা তো তার দায়িত্ব না, এটা আমাদের সাংবাদিকদের ব্যর্থতা। সেক্ষেত্রে আমার আসলে আপনাকে পেয়ে অনেকগুলো প্রশ্ন আমি এখানে তৈরি করে রেখেছি। আজকে একটি প্রশ্ন, সেটা হচ্ছে একটি পক্ষ আপনাকে আওয়ামী লীগের দোসর বলে, কিন্তু কেউ বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে আপনি একটি ভালো গুরুত্বপূর্ণ একটি পোস্ট পাবেন। আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল 17 বছর, তো 17 বছরই তো আমি দোষর ছিলাম। 17 বছরে 15 বছর আমি বেকার, এবং এই বেকারত্ব গুছানোর জন্য আমি আবার আমার জমি বিক্রি করে ফেলছি। তাহলে বুঝতে পারেন যে আমি কত সুখে ছিলাম। এবং আওয়ামী লীগ যে সামনে এসে আমাদের কি দেবে
আমি নিতে হবে তো, আমি নিতে চাই কিনা সেটাও তো কোশ্চেন একটা বিষয়। আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে কবে, কি খাবো, এই চিন্তা তো আমি করি না। আমি ক্ষমতায় কে আছে সেটা আমার দেখার বিষয় না। আমি সরকারের সমালোচনা করব। এখন সমস্যা আরেকটা হয়েছে, এটা 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 তো আরো কঠিন সমস্যা হয়ে গেছে। আগে তো সরকারের সমালোচনা করতাম, সরকারের ভালো কাজে প্রশংসা করতাম, এখন দেখা যাচ্ছে বিরোধী দল যেটা আসছে সেটাও একই মাল। এটা সরকার আর বিরোধী দলের মধ্যে তো কোনো পার্থক্য নাই। এবং এরা এদের মধ্যে আপনার ভাই ভাই ছাড়া তার কিছু না। আপনি যে এটা বলতেছেন যে ইয়েতে যাবে, রাজপথে যাবে, তো এটা তো মানুষ একটু মানুষকে একটু দেখানো যাবে যে দেখো আমরা কিন্তু বিরাট বিরোধী দল, আমরা কিন্তু বিরাট কঠিন বিরোধী দল, আমরা কিন্তু ভাই ভাই না। পাবলিক তো মনে করে যে এরা ভাই ভাই। 2 দিন আগে ওরা একটা দল করেছে, ঠিক আছে। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি একটু ভাইব্রেন্ট হয়, বিরোধী দল যদি তাদের আসল কথাগুলোকে নিয়ে আসে, এখন জ্বালানি তেলের কথা হচ্ছে, অন্যান্য হাম টিকা নিয়ে কথা হচ্ছে, দেখেন আপনি এদের নিয়ে কোনো কথা নাই। এরা কিন্তু কোনো কথা বলে না। এরা আনছে কোন সংস্কার নিয়ে যেটার পাবলিকের মাথা ব্যথা নাই। তো তাহলে দেখেন এটা বিরোধী দল হিসাবে এরা কতটুকু ভূমিকা রাখতে পারবে। এখন আপনি যদি এদের সমালোচনা করেন তাহলে তো বলবো যে ও তুমি সরকারের সমালোচনা করছো, বিরোধী দলের সমালোচনা। এখন আমাদের সব জায়গায় নাই সমালোচনা, এমন এক বিপদে পড়েছি। যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সংবিধানের 150-2 অনুচ্ছেদে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার আমি আগের কোশ্চেন আপনাকে আরেকটু বলি যে আমার কোনো রাজনীতির খায়েশ নাই। তো যারা এগুলো বলে বের সুখ পায়, যে তাদেরকে বলি যে দেখেন আমি 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে সত্য কথা বলতে গেলে যদি সেটা সরকারের পক্ষে যায় তাহলে বলা হয় যে আনিস আলমগীর এখন সরকারের দালালি করছে, কারণ সরকার তাকে সহায়তা করেছে জেল থেকে বের হওয়ার পথে। আবার আমি যদি আমার সত্য কথা বলে ইউনূসের সমালোচনা করছি, তখন বলো যে আনিস আলমগীর তো ইউনূসের সমালোচনা করবে কারণ সে ছিল শেখ হাসিনার দোসর। হ্যাঁ, আবার আওয়ামী লীগের পক্ষে যদি আপনি কথা বলেন তো তাহলে বলো যে ওইটা নতুন কি, সে তো 17 বছর ওদের দালালি করেছে, এরই কথা। এখন বিএনপির পক্ষেও যদি কথা যাচ্ছে সেটাতে আপনাকে বলবে যে ওই বিএনপির দোসর, এবং এটা ওই যে যেটা আগে বললাম জামাতের পক্ষে যদি কথা বলে সেটাও তো বিশ্বাস হয় না। আমার অনেক কথা জামাতের বিরুদ্ধে আছে, আপনি সোশ্যাল মিডিয়া এবং টক শোগুলোতে দেখেন যে জামাতের নেতৃত্বের আমি অনেক প্রশংসা করেছি, কিন্তু একটা প্রশংসা তাদের করতে পারি না 71 প্রশ্নে। বলছে ওইটার জন্য মাপ চাও, ওটার জন্য ক্ষমা যদি চাও, ভালো প্রার্থী দিলে আমি নিজেও ভোট দেবো, কিন্তু এটা ওদের চোখে পড়বে না। ওরা তো বলে বারবার ক্ষমা চেয়েছে কয়েকবার। ওইটা তো মুখে মুখে চেয়েছে, এত কাজ করে তো একটা বিবৃতি দিয়ে চাক না। বিবৃতি দেয় না কেন? সংবাদপত্রে একটা বিবৃতি পাঠাক যে দলে একটা রেজুলেশন নিক যে 71 সালে যে অপকর্ম করেছিলাম তার জন্য ক্ষমা চাই, এবং এই ক্ষমাটা দলীয়ভাবে দলীয় ফোরামে নিয়ে এখন সংবাদপত্রে পাঠিয়ে দিক। ওটা তো করে না। তার মানে কি ভণ্ডামি? আপনি বুঝেন না এটা? তো এদেরও আপনি যখন প্রশংসা করবেন সেটা আপনার কানে নেবে না। কেন নেবে না? যেমন জিজ্ঞেস করবে যে তখন বলবে যে ও কি 71-এর পক্ষে না বিপক্ষে, ও তো বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে, তো ও তো স্বাধীনতার পক্ষে কথা বলে, তার মানে সে আমাদের লোক না। মানে তাদের লোক হতে হবে। বাংলাদেশের সমালোচনা আপনি নিরপেক্ষ সাংবাদিকতা আশা করবেন, কিন্তু আবার আপনার লোক হইতে হবে। জি, সেখানে একটা প্রশ্ন যে করে রাখি, সেটা হচ্ছে সাংবাদিকতা এবং রাজনীতি এই দুটোকে কি আলাদা করা যায় না, নাকি 100 বার যায়, নাকি এক সাংবাদিক হলে তাকে রাজনীতি করতে হবে? না, এগুলো তো এইখানেই তো কথা। সাংবাদিকরা কেন রাজনীতি করবে? সাংবাদিক সে সত্য যা সেটা বলবে, তার দায়িত্ব হচ্ছে এটা লেখা। কিন্তু আজকে সাংবাদিকতা টোটাল হয়ে গেছে দলীয় দালালি, এবং এক দল আওয়ামী লীগের পক্ষে দালালি করবে, একজন বিএনপির পক্ষে দালালি, একজন জামাতের পক্ষে দালালি করবে। বিএনপির মধ্যে আরও বড় সমস্যা হয়েছে, কোনটা যে জামাত আর কোনটা বিএনপি এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ সাংবাদিকদের 2টা গ্রুপ আছে, আপনি জানেন নিশ্চয়ই, 2টা আছে, একটা জাতীয়তাবাদী, একটা নন জাতীয়তাবাদী। ওরা নন জাতীয়তাবাদী মানে আওয়ামী জাতীয়তাবাদী বলতে পারেন। আওয়ামী জাতীয়তাবাদীগুলোর তো কোনো ঝামেলা নেই, এগুলো সব আওয়ামী জাতীয়তাবাদী। এখন বিএনপি জাতীয়তাবাদীদের মধ্যে আসলে কে গুপ্ত জামাতি আর কে বিএনপি, এটা নিয়ে এখন হচ্ছে। এখন বিএনপির বিরাট সমস্যা হচ্ছে এটা নিয়ে। তাহলে আপনি দেখতে পারেন যে এই সবগুলো যারা এই সমস্ত দলীয় রাজনীতির সঙ্গে জড়িত আছে তাদেরকে কিন্তু দলগুলো পাত্তা দেয়, দলীয় নেতারা তাদেরকে নিয়ে বসে, সামনে বসায়, তাদেরকে বিভিন্ন পোস্টে রিওয়ার্ড দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু আবার তারা সমালোচনা করে সাংবাদিকরা নিরপেক্ষ দায়িত্ব পালন করছে না। সো আমি মনে করি যে সাংবাদিকতা এমন একটা পর্যায়ে চলে গেছে, আজকে একটা বিষাক্ত পর্যায়ে চলে গেছে, যে দলীয় দালালির জায়গা থেকে দল নিরপেক্ষ সাংবাদিক পাওয়া আজকে কঠিন হয়ে গেছে। এবং সে যেহেতু দল নিরপেক্ষ না,
সেই জন্য আনিস আলমগীর বা অন্য কেউ যখন বলে যে আমি নিরপেক্ষ, তখন ওদেরকে সিল দেওয়ার জন্য খুব তৎপর হয়ে যায়। সে আওয়ামী, সে বিএনপির বিরোধী, সে বিএনপি দালালি করছে, সে তো অমুক, সে তো অমুক, যা ইচ্ছা তা। তো এই জায়গাতে আমাদের এই জায়গা থেকে বের হওয়া কিন্তু খুবই কঠিন। শুধুমাত্র এই ধারণাটা চেঞ্জ করতে পারে সরকারি দল। জি। কারণ সরকারি দল যদি এই ধরনের লোকদেরকে ইয়ে না দেয়, আশ্রয় না দেয়, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। কারণ এখন যে আওয়ামী লীগের যে হালুয়া রুটি খেয়েছিল, ওই হালুয়া রুটি খাওয়া লোকগুলো কিন্তু এখন ওইভাবে আর নাই। বা যে 2-4 জন এখন বাইরে বসে বসে কাউ কাউ করছে, তাদেরকেও কিন্তু আওয়ামী লীগ জানে না যে ওদেরকে 2 পয়সার দাম দেয় না। বরং আওয়ামী লীগের পক্ষে বললে, ওরা এখনও যদি আওয়ামী লীগের পক্ষে বলে, তাহলে আওয়ামী লীগকে বলে যে তোরা এই সমস্ত বাটপারদেরকে এখনও নিয়েছিস। আমি সাংবাদিকদের কথা বলছি, 2-4 জন যে সাংবাদিক, তোদের সাথে এই বাটপারগুলো এখনো আছে। তার মানে হচ্ছে কি, আপনি সাংবাদিক যখন থাকবেন তখন আপনি সাংবাদিক থাকেন, তখন আপনার রাজনৈতিক বিবৃতি দেওয়ার কোনো জরুরি না। জি, ধন্যবাদ। উত্তরটা একেবারে পরিষ্কার। এবার এখন প্রশ্ন আসছে, সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনেকে বলছে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। সামনে সংবিধান সংশোধনের বিষয়টা আসছে, আসবে পার্লামেন্টে। আপনার কি মনে হয়, স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম থাকবে সংবিধানে? এটা সরকারের উপর নির্ভর করছে থাকবে কি না থাকবে, কিন্তু জনগণের হৃদয়ে তো থাকবে। আমি তো আপনার এই 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 আপনার সঙ্গে বারবার উদাহরণ দিচ্ছেন, আপনার টেলিভিশনে বলে গেছি যে আমার চাচা নিজেই একটা 25শে মার্চ রাতে মাইকিং করেছেন চিটাগং শহরে। আমার চাচা বখতিয়ারউদ্দিন চৌধুরী, এখন মৃত ব্যক্তি উনি, এবং ওনাদের নেতা ছিল জহুর হোসেন চৌধুরী। হ্যাঁ, তো ওনারা 25 তারিখ রাতেই ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছে, এবং সেই প্রেক্ষিতে সেটাকে পরের দিন লিপলেট আকারে বানানো হইলো। এখনও পর্যন্ত আপনি দেখবেন ওই সমস্ত দলিলগুলোতে। তারপরে 26 তারিখ হান্নান সাহেব প্রথমে দিলেন, ঘোষণা দিলেন। আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন যিনি মহানগর বা ওইখানে জেলা আওয়ামী লীগ। তারপরে জিয়াউর রহমান দিলেন 27 তারিখ। এগুলো তো ইতিহাসে আছে, এগুলো তো কেউ অস্বীকার করছে না। কিন্তু এখন যদি আপনি প্রশ্নটা করে নেই যে, সেক্ষেত্রে শারমিন আহমেদের তাজউদ্দিন পিতা ও নেতা, এই বইটার মধ্যে যে তথ্য দেওয়া হচ্ছে, তথ্য তো না। আমি শারমিন আহমেদকে তো ইতিহাসবিদ মনে করি না। আমি তো জীবিত ইতিহাসবিদ রয়ে গেছে। শারমিন আহমেদের বয়স কত ছিল, তার বাবা পিতা ও মাতা কি লিখে গেছে, এবং সেটা তার বাবার মৃত্যুর পরে সে প্রকাশ করেছে, তাতে কি আসে যায়? আমি তো যারা জীবিত আছে তাদের জিজ্ঞেস করেন না। প্রকাশিত, তো তাতে কি আসে যায়? আওয়ামী লীগ আমলে তো বহু বই প্রকাশিত হয়েছে। যে আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন না খন্দকার, কি নাম জানি, এয়ার ভাইস মার্শাল, সেই বইতে তো ইতিহাস বিকৃতি ছিল। পরবর্তীতে পর্যায়ে উনি আবার মাপ চাইলেন যে আমার ইতিহাস বিকৃতি হয়েছে, আমি মাপ চাই। তখন আওয়ামী লীগ তো তারা বলে নাই মাপ চাইতে, নিজে নিজেই তো মাপ চাইলেন। তো এই কে কি লিখে গেল, এগুলোতে কিছু আসে যায় না। আপনার ইতিহাস, সত্য ইতিহাস কি, সেটা হচ্ছে বিষয়। আপনি বলছেন রাষ্ট্রপতি তাকে স্বাধীনতার ঘোষক বলেছে। রাষ্ট্রপতি তো একটা ভাষণ লিখে দেয়, রাষ্ট্রপতি তো এখানে সম্মানের সঙ্গে উনি ওনার যেটা অনুমোদিত সেই ভাষণটাই দিয়েছেন। এখন স্বাধীনতার ঘোষককে, এটা নিয়ে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে আবার সেই যায়, সেটা তাদের রুচি। এটা নিয়ে মানুষের কিছু আছে। মানুষ স্বাধীনতার ঘোষককে অমুক কি তমুক কি এগুলো নিয়ে ভাবনা। মানুষ ভাত রুটি চায় রে ভাই। মানুষ নিজের মতো শান্তিপূর্ণভাবে জীবনযাপন চায়, কর্মসংস্থান চায়, যাতে করে সামনের দিনগুলোতে কিভাবে চলবে সেই নিশ্চয়তা চায়। ইনুর যে এই দেশটাকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে, সেখান থেকে কিভাবে উত্তরণ করে বর্তমান সরকার সামনে নিয়ে যাবে সেটাই চায়। পেছনের এই কাহিনীগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা নাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে আওয়ামী লীগের উপর, এটা তো আমাদের করার কিছু নাই। কিন্তু আমরা দেখলাম 26শে মার্চ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার কারণে মিষ্টি সুভাষ নামে এক মডেলকে গ্রেফতার করা হয়েছে, সাথে আরেকজনকে গ্রেফতার করা। এটা তো আওয়ামী লীগ কি হলো? উনি কি আওয়ামী লীগ করেন? আমি তো জানি না। এটা তো জয় বাংলা স্লোগান কি কারো বাপের তালুক পাইছে যে জয় বাংলা আওয়ামী লীগের হয়ে গেছে? জয় বাংলা তো আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন, এটা আমাদের স্বাধীনতার স্লোগান ছিল। আমরা কি জয় বাংলা না বলে জয় পাকিস্তান বলবো? যেটা ঠিক আছে, যে যার ইচ্ছা সে বলবে। জয় বাংলা তো বাংলাদেশের নিষিদ্ধ শব্দ না। এবং মিষ্টি সুভাষ বা আদার্স যারা ইভেন 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেত্রী, যে ইমি সম্ভবত তার নাম, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমি এগুলো সব নিন্দা করি। এগুলো তো উচিত না। কারণ যেটা বাংলাদেশে আছে, বাংলাদেশে স্বীকৃত, ডক্টর ইউনূসের আমলে হয়নি না, যেই আমলে হোক, আমি তো এটার কথা বলতেছি, যে আমলে হোক, যখন ইউনূস তো শুরু করে দিয়ে গেছে।
ইউনূস শুরু করেছে বলেই তো এই সমস্ত জিনিস কন্টিনিউশন চলেছে। আপনি কি মনে করেন যে এই সরকার ইচ্ছা করে করতেছে এগুলো? কন্টিনিউশন, অনেক সময় অনেক কিছু এমনি এমনি হয়ে যায়। সো আমি মনে করি যে জয় বাংলা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নয়। আর আওয়ামী লীগের ভবিষ্যৎ সেটা অন্য বিষয়, সেটা তাদের দলীয় নেতৃত্ব ঠিক করবে। দলটা কিভাবে পরিচালিত হবে, দল এখন যেভাবে আছে এই নেতৃত্ব দিয়ে যদি মনে করে যে যে তারা আবার ফিরে আসবে, তাহলে দুরাশা। কারণ চোর বাটপারদেরকে নিয়ে এবং তাদের কোনো পরিবর্তন না হয়ে, অ্যাটিটিউড চেঞ্জ না হয়ে আপনি কিভাবে ক্ষমতায় আসবেন বা দল কিভাবে তৈরি করবেন? আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে হয়, অবশ্যই তরুণ নেতৃত্বকে তাদের সম্মান করতে হবে। এখানে মানে দলীয় কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে আওয়ামী লীগের শত শত নয়, হাজার হাজার কর্মী এখনো জেলে পড়ে আছে। আওয়ামী লীগ তাদেরকে বের করার ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে? জামাত তো আমি দেখেছি যে জামাতের একটা কর্মী যখন জেলে আটকা থাকে তার পরিবারের দায়িত্ব নেয়। আজকে হাজার হাজার যে কর্মীগুলো জেলে পড়ে আছে তাদের জন্য আওয়ামী লীগের নেতৃত্ব কি কোনো আইনি লড়াই করছে? কিংবা আইনি লড়াই করলেও যে তাদেরকে যে জেল গেটে আবার গ্রেপ্তার করছে সেই বিষয়ে কি একটা কথা বলে? বা এই ব্যাপারে কোনো এই সরকারের সাথে তারা কোনো আলাপ আলোচনা করছে? আমার তো মনে হয় না সরকারের সাথে তারা আলাপ করছে। এখন তার ইউনূসের সরকার না, এই সরকারের সাথে কথা বলতে পারে তারা যে এই নিরপরাধ লোকদেরকে জেল থেকে বের করার জন্য। কারণ যেই মামলাগুলোতে দিচ্ছে এই মামলাগুলো তো এত ফালতু মামলা, এবং এত ওই যেমন আমার মামলা বলেন, আমি তো ফালতু দিয়েছি, আমার রুমমেট একজন দিয়েছে, তার 7টা মামলা আছে, 8টা মামলা দিয়েছে, আরেকজনের অগণিত মামলা আছে, সবগুলোই ফালতু মামলা এবং সবগুলোই এই যে জুলাই যুদ্ধ হত্যা মামলা করেছে। এখন এখন এক একটা জিজ্ঞেস করছি, একটা মামলাতে তার 12,000 ইয়ে আছে, আসামি আছে। তো এইগুলো এবং 700 কম নয়, 500-700 এবং গড়ে আছে। তো এই মামলাগুলো পুলিশ এখন কোনো তদন্তই করতে পারছে না, কারণ এত ভুয়া ভুয়া মামলা ইউনূস এবং তার সঙ্গী আসিফ নজরুল বাটপার, আরেক বাটপার, সে তৈরি করে দিয়ে গেছিল। তাদের বাটপারির কারণে জুলাই যোদ্ধারা সবচেয়ে বঞ্চিত। শুধু আওয়ামী লীগ নির্যাতিত হচ্ছে, আওয়ামী লীগের কর্মীরা, সাধারণ কর্মীরা নির্যাতিত হচ্ছে। বড়গুলো তো সব পালিয়ে গেছে, তাদের তো কেউ কিছু করতে পারে নাই। সাধারণ কর্মীদেরকে যে জেলে নিয়ে নির্যাতন করছে, এবং এগুলার কারণে এর থেকেও বড় যে বাটপাড়িটা তারা করেছে সেটা জুলাই যোদ্ধাদের সাথে করেছে। জুলাই যে আমরা তো বলছি যে এত লোক মারা গেল, যে আপনি আর সরকারি হিসাব অনুযায়ী যদি মনে করি যে নিয়ার অ্যাবাউট 1000 যে লোক মারা গেল, তাদের কি বিচার পাওয়ার অধিকার নাই? অবশ্যই। তারা তো হত্যা করেছে, তাদের কেউ না কেউ করেছে, তারা রাজপথে গিয়েছিল, তারা একটা আন্দোলন করছিল। তারা তো এমন নয় যে অন্য অন্য কিছু করতে গিয়েছিল, তারা এজিটেশনে গিয়েছে সরকার পরিবর্তন করার জন্য, তার রাইট আছে। তো সেই লোকগুলোকে যে হত্যা করা হলো, কত মায়ের বুক খালি হলো, এই মায়েরা কি কোনো বিচার পাবে? বাটপার ইউনূস কি সেই পথ রেখে গেছে? এবং এই জুলাই যোদ্ধারা, জুলাই যে শহীদ পরিবারগুলো তো এই বাটপার ইউনূসকে নিয়ে প্রথম কথা বলা উচিত। তারা তো মনে করতেছে যে না, আমাদেরকে বাড়ি দিচ্ছে, আমাদেরকে ওই সহযোগিতা দিচ্ছে, আমাদেরকে চাকরি দেবে বলছে, আমাদেরকে কোটা দেবে বলছে, এটাতে খুশি হয়ে যাচ্ছে। তো যে যেখানে খুশি থাকে আর কি, এটা তো আমাদের করার কিছু নেই। যেহেতু জেলের কথা বলছেন, আপনিও জেল কেটে এসেছেন, জেল মুক্ত হয়েছেন। যদি 3টা মাস আপনি কারাগারে ছিলেন সম্ভবত না, কাটাকাটা কাটাকাটি 14 ডিসেম্বর আর 12 মার্চ, 12 মার্চে মুক্ত, 14ই মার্চ, 14 মার্চ, দুঃখিত, 14 মার্চে মুক্ত হয়েছেন। কেমন কেটেছে জেল জীবন এবং সবচেয়ে খারাপ অভিজ্ঞতাটা কি ছিল? খারাপ অভিজ্ঞতা হচ্ছে মেন্টাল টর্চার। স্টিল আমি এটা সাফার করছি, যে একজন মানুষকে আপনি ধরে নিয়ে একটা এই যে আপনার স্টুডিও থেকে একটুখানি বড় হবে এমন একটা জায়গার মধ্যে 35 জন লোককে রাখছেন, জাস্ট ইলিশ মাছের মতো শুয়ে থাকছে তারা, ইলিশ ফাইল স্টাইলে শুয়ে থাকছে, এবং একটা টয়লেট ইউজ করছে। এটা 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 যে একটা যন্ত্রণা, তার উপর আছে মানসিক নির্যাতন। এই নির্যাতন হচ্ছে যে আপনার মামলা আপনার আপনার মামলার মতো চলতে পারছে না, সে জায়গায় সরকার হস্তক্ষেপ করছে। আসিফ নজরুল বাটপার বলছে যে এরা সাজা পায় কি করে, জামিন পায় কি করে, অথচ জামিন হচ্ছে অধিকার। সো আপনি যখন এই নর্মসগুলো মানছেন না, তখন আপনি একটা হতাশার মধ্যে পড়ে যান, কিভাবে আমি বের হব? তাহলে আমাকে আইন বের করতে পারছে না। তখন ওরা আল্লাহ আল্লাহ করছিল যে ইউনূস যাতে চলে যায়, যে বিএনপি আসুক, বিএনপি আসলে হয়তো আইন আদালতগুলো ঠিক হবে। এখনও তারা সেই আল্লাহ আল্লাহ করছে, অনেকে মুক্তি পাচ্ছে। আজকেও আমি আমার এক মানে কেরানীগঞ্জে না, ওইটাকে বলে কাশিমপুরের এক জেলমেট, তাকে মুক্তি পেয়েছে, আমাকে ফোন করেছে, আমি এত ভালো লাগছে। তার মানে কেউ মুক্তি পাচ্ছে 2-4 জন।
এবং এই ধারাটা আমি হচ্ছে থাকুক, ভুয়া মামলা যাতে না দেওয়া হয়, অজ্ঞাতনা মামলা যাতে না দেওয়া হয়। এবং আমি আরও বলেছিলাম 5 থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে এক একজন, এক একটা পরিবার বের হতে, কোটি টাকা দেওয়ারও লোক আছে, যে তবু আমরা বের হই। এইরকম পরিস্থিতিতে আইনের বড় খেলাপ হচ্ছে এবং সরকারের উচিত ইউনূসের এই অপকর্মের দায় এই সরকার যাতে না নেয়। তাদের উচিত তারা তাদের মতো অ্যাক্ট করবে। তারা যে মামলাগুলো হয়েছে 5 আগস্টের পর থেকে সেগুলো পর্যালোচনা করবে এবং রিয়েল কালফিট, রিয়েল হত্যাকারী যারা, তাদেরকে শুধু জেলে রাখবে। আপনার কি কোনো সময় মনে হয়েছে কিনা আওয়ামী লীগের বিরোধী দলকে দমানোর জন্য এই ধরনের মামলাগুলো করতো? করেছে না, অনেক করেছে। সেই জন্যই তো এই সরকার এসে বা ইউনূস সরকার এসে অনেকগুলো থেকে মামলা বাদ দিয়ে দিচ্ছে, প্রত্যাহার করেছে। আমার ফ্যামিলি মেম্বার সাফারার 5-6 মাস আমার নিজের ভাইয়ের ছেলে জেল কেটে এসেছে। সিম্পল একটা ব্যাপার যে আমাদের এলাকায় যে বিএনপির যে প্রার্থী ছিল সংসদ নির্বাচনে, ফেসবুকে তার পোস্টার শেয়ার করেছিল। তো এরকম একটা সাধারণ ঘটনার জন্য আওয়ামী লীগ জেলে নিয়ে গেছে না? এরও নিয়ে গেছে। কিন্তু পার্থক্যটা ওই জায়গায়, আমার ওই ভাইয়ের ছেলে 6 মাস পরে বের হয়ে গেছে। এখন 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের কাছাকাছি চলে গেছে, 19 মাস চলে গেছে, অনেকে বের হতে পারছে না। এখানে আইনটা ঠিকমতো কাজ হচ্ছে না। এই জায়গাটা হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগ আমলের সাথে এই আমলের পার্থক্য। এবং এই জায়গাটাতে আমি সরকারকে নজর দিতে বলছি যে জামিন তার অধিকার। আপনি মামলা করেছেন, সেটা সে লড়বে। সে জায়গায় আদালত তাকে ন্যায় বিচার দিতেও পারে। অন্যায়ভাবে তো আর আদালত তো তাকে অন্যায়ভাবে তো কাউরে দেওয়ার কথা না। কিন্তু আপনি জামিনই দিচ্ছেন না, এই অধিকার থেকে কেন বঞ্চিত করবেন লোকদের? কিন্তু আমরা দেখেছি যে আবার জামিনে হচ্ছে, আবার জেলগেট থেকে আবার নতুন মামলা। ওটাই তো বললাম আমি, 5,000 থেকে শুরু করে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট হচ্ছে, যে যখন আপনি এটা কনফার্ম করতে পারছেন আপনার বিরুদ্ধে আর অজ্ঞাতনামা মামলা দেবে না, আপনি তখন বের হয়ে যাবেন। আওয়ামী লীগ আমলেও সেই একই কাণ্ড আমরা দেখেছি, জেলগেট থেকে নতুন মামলা আবার গ্রেফতার, জামিন হয়েছে, আবার জেলগেট থেকে একই মামলা আবার গ্রেফতার। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল মামলায়, সেটা হচ্ছে গত 15 জানুয়ারি আপনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে। মামলায় আপনার বিরুদ্ধে 3,26,48,938 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এটাই আমি আপনাকে বললাম না যে ইউনূসের আমল, আমি শেখ হাসিনার আমলে আমি এত সুখে ছিলাম যে জমি বিক্রি করেছিল, ওই জমি বিক্রির টাকা এখানে ছিল। এই বছর আমি ট্যাক্স দিতে পারি নাই, ওটা ট্যাক্স দিলে এটা হয়ে গেল এবং সেটাকে দেখানো হয়েছে যে হয়ে গেছে তার অ্যাকাউন্টে। জমি বিক্রির টাকা তো আমি আমার বালিশের তলে রাখবো না, আমি তো ব্যাংকে রাখবো। আমি তো একদম নাগরিক হিসাবে তো আমার এই বোধ আছে যে আমি তো চুরি করি নাই, যে আমার টাকা আমি ব্যাংকের বিছনার তলে রাখবো। আমি সরকারের খাতাতেই দিচ্ছি আমার টাকা। তো এটা ট্যাক্স দিলে শেষ হয়ে যাবে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি এটা একটু উত্তর দিলে হয়তো আমি শেষ করব। সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ হঠাৎ করে ডিপ স্টেটের একটা বিষয় তুলে নিয়ে আসছেন। তারা ডিপ স্টেট থেকে বলা হয়েছে যে তারা যদি তাদের শর্ত কিছু মেনে নেয় বা কিছু কাজ করার সুযোগ দেয়, 2029 সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতায় দীর্ঘায়িত করার একটা প্রস্তাব দিয়েছে। তারা রাজি হয়নি। আমি এটা নিয়ে 2-3 জায়গায় বলেছি। আমার কথা হচ্ছে ডিপ স্টেট যে তাদেরকে ক্ষমতায় এনেছে তাতে কারো সন্দেহ নাই। ইউনূস ওদের মাধ্যমে এসেছিল, এমন একটা পরিবেশ তৈরি করেছিল এবং এই আন্দোলনের মধ্যে ডিপ স্টেট কাজ করেছিল, তাতে করে হঠাৎ করে শেখ হাসিনার পতন হয়েছিল। এটা কেউ তো ভাবে নাই, যারা আন্দোলন করছিল তারাও ভাবে নাই, বিরোধী দলও ভাবে নাই যে শেখ হাসিনা এত তাড়াতাড়ি যেতে পারে। আন্দোলন ওই মাত্রায় গিয়েছিল, পতন হয়েছে, অ্যাট্রোসিটি সরকার করেছে, সরকারের বিরুদ্ধে করেছে, যাই হোক সেটা আমরা দেখেছি। তাহলে এখানে ডিপ স্টেটের ভূমিকা ছিল এবং ডিপ স্টেটের প্রতিনিধিগুলো ইউনূসের এখানে ছিল, তারা তো এই ক্যাবিনেটে ছিল। তো যারা যেভাবে থাকুক, ডিপ স্টেটকে কেউ অস্বীকার করছে না। ডিপ স্টেট সবসময় সব জায়গায় সক্রিয় থাকে। এই ধারণাটা পশ্চিমা দেশগুলো থেকে এসেছে, বাংলাদেশেও এই ধারণা প্রবেশ করে গেছে। কিন্তু আসিফ মাহমুদ যেটা দাবি করছে যে আমাদেরকে 29 পর্যন্ত থাকতে দিয়েছিল, সেটা হচ্ছে কমপ্লিট একটা মানে মানে বুঝানো আর কি, লোকজনকে বুঝানো। কারণ ইউনূসের মতো একটা বেহায়া লোক, যাকে গদি থেকে ছাড়ানো প্রত্যেক জায়গায় যেখানে যেখানে উনি গদি পেয়েছেন ওইখান থেকে উনি ছেড়ে গেছেন, এরকম কোনো নজির নাই। উনি এই নির্বাচনে দেওয়ার জন্য কত তালবাহানা করেছেন, স্বয়ং তারেক রহমানের সাথে তার মিটিং করতে হয়েছে, এতবার দাবি করতে হয়েছে যে নির্বাচন নির্বাচন তারা দেন না। এবং তারা যদি খুব ভালো করেই জানে এই ডিপ স্টেট যদি চাইতো তারা 29 পর্যন্তই থাকতেন। 29 কেন? 29 হচ্ছে হাসিনার মেয়াদ, শেখ হাসিনার সরকার 29 মেয়াদ ছিল। তো শেখ হাসিনা অবৈধ হয়ে গেল, তার মেয়াদ কেন বৈধ হয়ে যায় আপনার?
সেটা বলেন 29 কেন? আপনি তো লোকজন ভাড়াটিয়া লোকদের দিয়ে এটাও চিৎকার করেছেন আপনাকে আজীবন চাই। দেখেন না এগুলা? এসব তো ভণ্ডামিগুলো সে করেছে। তো যখন দেখেছে যে না এটা সম্ভব না, কারণ এই আন্দোলনের পরে এই সরকার গঠন করার একমাত্র মানে স্টেক হোল্ডারদের মধ্যে সবচেয়ে বড় দাবিদার হচ্ছে বিএনপি। সো বিএনপির চাপে তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছে, অথবা কখন যে নির্বাচন হতো তার কোনো ইয়ে তো নাই। যেহেতু কারণ যতদিন তারা ক্ষমতায় ছিল জামাত তো সুবিধা পাচ্ছিল, তার দল গুছাচ্ছিল, সব কিছু করছিল। আপনাকে যেটা বললাম, জামাতের প্রতিনিধি হিসাবে সে এই, সরকার পরিচালনা করছিল। তো সব দিক থেকে লুজার হচ্ছিল বিএনপি। তো বিএনপি যখন চাইলো তখন ছেড়ে দিয়ে গেল। এখন এই সমস্ত গল্প শোনানো, মামার বাড়ির আবদারের কাহিনী, মানে কি বলবো, এগুলার কি উপমা দেবো তা বুঝতে পারছি না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আনিস আলমগীর। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর। তিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানটাকে উপভোগ্য করে তুলেছেন আমি আশা করি। আপনারাও সেই প্রাণবন্ত আলোচনা আপনি এতক্ষণ ধরে দেখেছেন এবং সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যে আনিস আলমগীরকেও প্রাণডাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে চাই। চ্যানেলের সংলাপ অনুষ্ঠান আগামী সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।